সূর্য এখনো পুরোপুরি উদয় হয়নি পূর্ব অম্বরবক্ষে। চারিদিকে এখনো জমাট বাঁধা অন্ধকারে ছেয়ে আছে ধরণী। দূরের মসজিদ হতে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি। আবৃত্তি সদ্য গাঢ় নিদ্রাভঙ্গ করে বহু কসরত করে চোখের ভারী পল্লব পিটপিট করে খুলে তাকালো। ঘুম ঘুম মস্তিষ্ক পুরোপুরি সজাগ হতে অনুভব করল মাথা সহ পুরো মেইলি গতরে অসহ্য এক বিষ যন্ত্রণা ছড়িয়ে আছে। নিদ্রায় ছোট চোখ দুটো ঢুলু ঢুলু। রাত্রির শেষ প্রহরে একটু ঘুমিয়েছিল, তাই গাঢ় হয়ে এঁটে বসা চোখ দুটো খুলতে বেগ পোহাতে হচ্ছে আবৃত্তিকে। তবু রোজকার অভ্যাসের তাড়নায় আজান শুনে আর ঘুমিয়ে থাকতে পারল না। সহসা ব্যস্ত চিত্তে উঠতে নিল। বিধিবাম নিজেকে সুতোবিহীন আবিষ্কার করে ধরফরিয়ে উঠল। রুদ্ধশ্বাসে অক্ষর শরীর থেকে বেডশিটটা ছিনিয়ে নিজেকে ঢেকে নিল। অক্ষ একটু নড়ে চড়ে পুনরায় ঘুমে তলিয়ে গেল। আবৃত্তি বড় বড় শ্বাস নির্গত করে ভীষণ লজ্জার তোড়ে ফুলে ফেপে উঠল। খরগোশের ন্যায় আদুরে গাল দুটো এক অবর্ণনীয় রোমাঞ্চে শিহরিত হল সমগ্র কায়া। আড়ষ্ট নজর তুলে পাশে তাকালো গভীর ঘুমে তলিয়ে থাকা অক্ষর দিকে। বেচারা দিন দুনিয়া ভুলে ঘুমাচ্ছে। আবৃত্তি আরক্তিম মুখে মুচকি হাসল। আলগোছে মাথাটা নামিয়ে বড্ড সাহস করে একটা ভেজা চুমু খেলো অক্ষর সিগারেট পোড়া কালসে ওষ্টে। অক্ষর ঠটকুসকে নড়ে চড়ে উঠল। আবৃত্তি তড়িৎ মেঝে থেকে শাড়িটা তুলে গায়ে জড়িয়ে ওয়াশরুমে ছোটে। এই অবস্থায় লোকটার সামনে পড়লে সেরেছে। গোসল সেরে মাথায় তোয়ালে পেঁচিয়ে বের হয়ে দেখে অক্ষ এখনো ভস ভস করে ঘুমাচ্ছে, যেন 7 জন্মের ঘুম আজকেই ঘুমিয়ে নিচ্ছে। আবৃত্তির আর ইচ্ছে করল না গভীর ঘুমটা ভাঙিয়ে দিতে, তাই একা একাই নামাজ পড়ে নিল। নামাজ পড়া শেষে জায়নামাজটা ডয়ারে ভাঁজ করে রেখে আবৃত্তি পিছু ফিরতেই ভরকে গেল। বিছানার হেডরেস্টে ঐক্য মাথা এলিয়ে নির্নিমেষ এদিকেই চেয়ে আছে। সহসা আবৃত্তি লজ্জায় আইটাই করে ওঠে। মাথা থেকে নামাজের হিজাবটা খুলে রেখে মৃদুস্বরে বলল, উঠে গিয়েছেন? তাহলে শাওয়ার নিয়ে নামাজটা পড়ে নিন বাসায়। ঐক্য মনে হয় না শুনেছে, ও এখনো হাঁ করে আবৃত্তিকে দেখছে। আবৃত্তি ঐক্যর এমন দৃষ্টি থেকে বাঁচতে কাজ করার বাহানায় এটা সেটা তুলছে, আবার রেখে দিচ্ছে। আজকের সকালটার মতো সুন্দর দৃশ্য বিগত বছরে ঐক্যর জীবনে আসেনি। সদ্য ঘুম ভাঙতেই একটা মোহনীয় দৃশ্যের সাক্ষী হলো ওর দু চোখ। ঘুম ভাঙা লাল চোখে ঐক্য নিষ্পলক তাকিয়ে রইল। আবৃত্তির আরক্তিম মুখ, কোমর সুই সুই ভেজা চুল আর পিটপিট করে নড়তে থাকা বড় বড় চোখের পাপড়ি। বড় ইচ্ছে হলো ওই পাপড়িগুলো হাত দিয়ে একটুখানি ছুঁয়ে দিতে। হালকা গোলাপি বর্ণের শাড়িটায় কি স্নিগ্ধ দেখাচ্ছে তার বউকে। ঐক্য নেশাক্ত চাহনি নিজের শরীরে অনুভব হতেই আবৃত্তি হাঁসফাঁস করে উঠে লাজে। না তাকেও বুঝতে পারল মানুষটার জলজলে দৃষ্টি স্থির ওর উপরই। ঐক্যর এমন দৃষ্টি থেকে বাঁচতে আবৃত্তি কি করবে না করবে ভেবে হঠাৎ রুমে থাকা মিনি ফ্রিজটা খুলল। এতক্ষণ নেশাগ্রস্তের ন্যায় তাকিয়ে থাকা ঐক্যর সম্ভিত ফেরে। ধরফরিয়ে উঠে আবৃত্তিকে মানা করার সুযোগটাও পেল না। এর আগেই যা হয়ে গেল। ফ্রিজটা খুলতে আবৃত্তির চক্ষু চরক গাছ। পুরো ফ্রিজ ভর্তি নামি দামি বিদেশি ব্র্যান্ডেড মদের বোতল। ঐক্যর নিজের কপাল চাপড়াতে ইচ্ছে হলো। এগুলো রুম থেকে সরাতে কিভাবে যেন ভুলে গিয়েছিল। এখন কি হবে আবৃত্তি যদি রাগ করে ওর ওপর? ও তো জানে না ঐক্য কি পরিমাণ নেশাখোর। আবৃত্তির শান্ত মেজাজটা চটে গেল সাজিয়ে রাখা অ্যালকোহলের বোতলগুলো দেখে। এই লোকটা নেশা করে, সিগারেটের নেশা আছে এটা সম্পর্কে আবৃত্তি অবগত, কিন্তু এই লোক যে মদখোর সেটা তো জানা ছিল না। ফ্রিজটার সামনে থেকে সরে আবৃত্তি সোজা সাপটা ঐক্যর দিকে ঠান্ডা চোখে তাকালো।
বউয়ের শানিত দৃষ্টি ঠাহর করে ঐক্য একটা শুষ্ক ঢোক গিলে আবৃত্তি বাসখাই গলায় জিজ্ঞেস করে, আপনি যে পিওর মদখোর, আগে জানতাম না তো। ঐক্য মুখটা চোরের মতো করে মিনমিনিয়ে বলল, ওই মাঝে মাঝে একটু একটু খাওয়া হয়, অ্যাজ এ ড্রিঙ্কস। সি, আবার গর্ব করে বলছেন? এসব অখাদ্য গিলেই তো ঠোঁট দুটো এত কালো। তোমার চুমু খেতে ঘৃণা লাগছে? হঠাৎ এই পরিস্থিতিতে এমন একটা প্রশ্নটা আবৃত্তি আশা করেনি। এক প্রকার বিষম খুলো বেচারি, চোখ দুটো ধারণ করলো প্রকট আকার। ও কি বুঝিয়েছে আর এই লোক কি বুঝে নিয়েছে? একটা বিরক্তিকর নিঃশ্বাস ছেড়ে আবৃত্তি মদের চকচকে বোতলগুলো সব একে একে বের করতে লাগলো। ঐক্য ধরফর করে নেমে আসে বেড থেকে। আবৃত্তি ওকে দেখে কুণ্ঠায় নুয়ে যায়। ঐক্যর পরনে কেবল তখন একটা ঢিলে ঢালা শর্টস। ঐক্য ভয়ে ভয়ে শুধায়, এগুলো কি করবে তুমি? আবৃত্তি ভাবলেশীন গলায় বলল, আস্তা করে ছুঁড়ে ফেলব। ঐক্য চোখ বড় বড় করে বলল, কি আবৃত্তি, তুমি জানো এগুলো কত এক্সপেন্সিভ? আবৃত্তি নাক ফুলিয়ে বলে, জানতে চাই না, আমি শুধু জানি এই অখাদ্যর বোতলগুলো আমার স্বামীর শরীরের জন্য হানিকর। আবৃত্তি প্রবল অধিকার মিশিয়ে বলল। ঐক্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আবৃত্তির নির্লিপ্ত মুখটায়। মেয়েটা এইমাত্র কি বলল আমার স্বামী? আবৃত্তি গজগজ করতে করতে বোতলগুলো সব রুমে থাকা বিনে ছুঁড়ে ফেলল। ঐক্য বউয়ের রণচণ্ডী রূপ দেখে আর মানা করার সাহস পেল না। অসহায় চোখে নিজের বহু বছরের সঙ্গীগুলোকে অবহেলার ডাস্টবিনে ছুঁয়ে ফেলা দেখল। সকাল 6টা। চৌধুরী ভিলার সবাইকে বেশ ব্যস্ত দেখাচ্ছে। অন্য সময় এই সময়টা ভিলায় নিস্তব্ধতা বিরাজ করলেও আজ পরিবেশ ভিন্ন। কারণ আজ ঐক্য আবৃত্তির রিসেপশন। ড্রয়িং রুমে আসতেই দেখল ওয়াফা আরশান পুরো হলরুমে ছোটাছুটি করছে। ওদের খিলখিল হাসির শব্দ ঝংকার তুলছে পুরো বাড়িটায়। আবৃত্তি অবাক হলো ওদের এত তাড়াতাড়ি উঠে যেতে দেখে। অন্যদিন স্কুলের সময় হলে এরা ঘুম থেকে উঠতেই চায় না, কিন্তু আজ দেখো 7 সকালে নিজেরা উঠেই বাড়ি মাথায় তুলছে। আবৃত্তি স্মিত হেসে ধীর পায়ে মাথায় ঘোমটা টেনে রান্নাঘরের দিকে এগোয়। ভেতরে ঐক্যর বড় মামি কাকুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে বুয়াদের রান্নায় তদারকি করছিলেন সকালের নাস্তার জন্য। আবৃত্তি ইতস্ততভাবে সালাম দিল, আসসালামু আলাইকুম বড় মামুনি। কাকুলি ফিরে তাকালেন। দরজার সামনে হালকা গোলাপি বর্ণ শাড়ি পরনে, মাথায় ঘোমটা টানা, গোল গোল মিষ্টি চেহারায় মেয়েটাকে দেখে ওনার চোখ জুড়িয়ে গেল। মনে মনে মাশাল্লাহ পড়ে নিলেন তিনি। গোল গোল মিষ্টি মুখের আবৃত্তিকে ওনার খুব পছন্দ হয়েছে। না, ঐক্যর পছন্দের তারিফ করতেই হয়। বিড়বিড় করে বললেন তিনি, আমি কিছু সাহায্য করব মামুনি? আবৃত্তি নম্র স্বরে বলল। কাকুলি সপ্রতিভ হলেন, ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে বললেন, না মা, তার দরকার নেই, খিচুড়িটা হয়ে গিয়েছে, আর মাংসের ঝোল আর একটু গাঢ় হয়ে এলেই নামিয়ে ফেলবো। তোমারই রান্নাঘর, সারাটা জীবন পড়ে আছে। আবৃত্তি মুচকি হাসলো, বলল, আমি আরশান ওয়াফার জন্য 1 প্লেট নিয়ে যাই। ওমা, এটা জিজ্ঞেস করার কি আছে? তোমার বাচ্চাদের জন্য তুমি খাবার নেবে। আবৃত্তি মৃদু হেসে একটা প্লেটে গরম গরম খিচুড়ি বেড়ে নিল, তারপর 2টো ডিম পোস্ট করে নিল। মাংস নেবে না? না, আসলে অতিরিক্ত তেল ঝাল খেলে ওরা হজম করতে পারবে না। ঠিকই বলেছ, বাচ্চা মানুষ, এত ভারী খাবার হজমে সমস্যা হবে। আবৃত্তি প্লেটটা নিয়ে চলে যেতেই রিমলা মুখ খুলে, খালাম্মা দেখেছেন নতুন বউ, যেমন মুখের ছিরি তেমন আচার ব্যবহার, কথা শুনলেই কলিজা ঠান্ডা হইয়া যায়। আর ঐক্য বাবার আগের বউটা বাপরে বাপ খালি চিল্লাপাল্লা করত। কামে একটু 19-20 হইলেই এত গাইলেই তো বাবা গো বাবা। কাকুলি সায় মিলিয়ে বললেন, ঠিকই বলেছ, মেয়েটার বাচনভঙ্গি বেশ সাবলীল আর দেখতেও বেশ। বউ মানুষ একটু গোলগাল মিষ্টি আদরের না হলে চোখে আটকায় না। মাহিরার মতো অত লম্বা মেয়ে দেখতে ভালো লাগে না। বাচ্চাদের ভরপেট খাইয়ে তৈরি করে দিয়ে আবৃত্তি রুমে আসলো খাবার নিয়ে। ঐক্য তখন পুরোপুরি তৈরি হয়ে নিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে
শরীরে পারফিউম মাখছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্যুটে বেশ সুদর্শন দেখতে লাগছে বলিষ্ঠ গতরের দীর্ঘদেহী শ্যামবর্ণ ঐক্যকে। আয়নায় আবৃত্তিকে দরজার কাছে দাঁড়িয়ে নিজের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ঐক্য ফিসেল হেসে বলল, মিসেস চৌধুরী, ভেতরে আসতে পারেন, এটা আপনারই কক্ষ। আবৃত্তি হালকা চমকে ওঠে, দ্রুত নিজেকে ধাতস্থ করে রুমে ঢুকে বলল, খাবারটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। আবৃত্তি ডিভানের সামনের সেন্টার টেবিলটায় খাবারের ট্রেটা রাখলো। ঐক্য শার্টের হাতা গুটিয়ে ডিভানে বসলো। তুমি খেয়েছো? আবৃত্তি প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, না, এখন খাবো, দাঁড়াও। আবৃত্তি হাত থামিয়ে অবুজ চোখে তাকায়। ঐক্য বলল, এক প্লেটেই বাড়ো, একসাথে খেয়ে নেই। আবৃত্তির চোখের ভারী পল্লবগুলো কেঁপে ওঠে। ঢোক গিলে মৃদু কম্পমান হাতে প্লেটে বেশি করে খাবার বেড়ে নেয়। খাইয়ে দাও। হা। আবৃত্তি চমকে তাকায়। ঐক্য হালকা হেসে বলে, ওয়াফা আরশান দেখি খুব মজা করে তোমার হাতে খাবার খায়। আমি একটু দেখি আসলে তোমার হাতে খেতে কেমন। স্বামীর আবদারে আবৃত্তি জোরপূর্বক হাতের কম্পন রেখে খিচুড়িতে মাংস মেখে ঐক্যর মুখের সামনে তুলে ধরে। ঐক্য হা করে খাবারটা গিলে নিল। খাবারটা চিবোতে চিবোতে বলল, আসলেই এখন বুঝলাম আমার বাচ্চারা তো মজা করে তোমার হাতে খায় কেন। আসলে অনেক টেস্ট বউয়ের হাতের খাবার খেতে। আবৃত্তি লজ্জায় লাল হয়ে খাবার মাখানোয় মনোযোগ দিল। তুমি খাচ্ছ না কেন? আবৃত্তি নিজে এক লোকমা মুখে তুলে বলল, খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে ঐক্য জুস খেতে খেতে বলল, এখানে দুটো লেহেঙ্গা আছে আবৃত্তি, তোমার যেটা পছন্দ ওটা পরবে আজকে। একটু পর মেকআপ আর্টিস্ট আসবে তোমাকে সাজাতে। আবৃত্তি দেখল বেডের উপরে দুটো লেহেঙ্গা রাখা, একটা গাঢ় ল্যাভেন্ডার আর একটা হালকা মেরুন রঙের লেহেঙ্গা বিছানার উপর মেলে রাখা। আবৃত্তি হাত কসলাতে কসলাতে বলল, আপনি একটা চুজ করে দিন না। ঐক্য কিছুক্ষণ নিবিড় মনোযোগে লেহেঙ্গা দুটো দেখল, তারপর মেরুন রঙা লেহেঙ্গাটা হাতে ছুঁয়ে বলল, এটা পরবে। আবৃত্তি আয়নার সামনে লেহেঙ্গাটা নিজের গায়ে ধরে বলল, এটা ভালো লাগবে। আবৃত্তি জিজ্ঞেস করলো, আসলে ও ঐক্যর অ্যাটেনশন চাইছে। প্রতিটা মেয়েই চায় তার স্বামী তার প্রতি একটু বেশি নজর দিক। আবৃত্তির চকচকে চোখে আয়নায় ডিঙিয়ে ঐক্যর দিকে চেয়ে আছে উত্তরের আশায়। ঐক্য হঠাৎ ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ঘষল আদুরে বিড়ালের মতন। আবৃত্তির মোমের মতো গালে এবার লজ্জার লাল আভা ফুটে উঠল। টসটসে মেদুর গাল দুটো ফুলে ফেপে উঠল। ঐক্য ঘোর লাগা কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, এই দুনিয়ায় এমন কোনো রং বা পোশাক নেই যে আমার বউকে মানাবে না। তুমি এতটাই সুন্দর আবৃত্তি। আবৃত্তি লজ্জায় আরক্তিম নত মুখে বলল, বেশি বেশি, আমি এতটাও সুন্দর না। ঐক্য ওকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, আফসোস, তোমাকে যদি বোঝাতে পারতাম আমি কতটা মুগ্ধ তোমার রূপে, তাহলে বুঝতে তুমি কতটা সুন্দর। আবৃত্তি সলজ্জে মুচকি হাসে। ভাইয়া, ভাবিকে সাজাতে এসেছে, দেখি দরজা খোলো। ঐক্য চমকে ওঠে। ওর হাতের বাঁধনে আবৃত্তি মুচড়ে ওঠে। দেখি, ছাড়ুনামায়। ঐক্য কপাল কুঁচকে বিরক্তিকর শ্বাস ছেড়ে বলল, উফ, এরা আমাকে শান্তিতে একটু রোমাঞ্চ করতে দেবে না। আবৃত্তি ঐক্যর বুকে মৃদু ধাক্কা দিয়ে বলে, জানতো। ঐক্য আবৃত্তির কানে ফিসফিস করে বলল, এখন যাচ্ছি, কিন্তু রাতে ছাই দিয়ে ধরব। আবৃত্তির কান দুটো গরম হয়ে ওঠে। ঐক্য গালে জিভ ঠেকিয়ে হেসে ঢেলে ঢুলে দরজা খুলে দেয়। দরজা খুলতে ঐক্য দেখে ডজন খানিক মহিলারা দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই মহিলাগুলো এক প্রকার আতঙ্ক ঐক্যর নিকট। ঐক্য হতাশ নিঃশ্বাস ছাড়ে। বিয়ে শেষ, বাসর শেষ, কিন্তু এরা যেন লেজেই ছাড়তে চাইছে না। মনে বিরক্ত হলেও মুখে মেখে হাসি ঝুলিয়ে বলল, আপনারা? ঐক্যর কাজিনের বউ সরু গলায় বললেন, ভাইয়া, দিন দুপুরে দরজা আটকে আছেন? রাতে কি দুজনে বসে মশা মেরেছেন? সবাই ঠোঁট টিপে মিটিমিটি হাসলো। ঐক্য যেন বিষম খেল। বুঝলো অতি সত্বর এখান থেকে কেটে পড়তে হবে, না হয় যেটুকু মান ইজ্জত বেঁচে আছে সেটুকু খোয়াতে হবে। ও মৃদু গলা খাকারি দিয়ে বলল,
তোমরা যাও না, আবৃত্তি ভেতরে আছে, আমি দেখে আসি বাচ্চারা কি করছে। এই বলে ঐক্য এক প্রকার কেটে পড়ল। ওর যাওয়ার পানে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো আবৃত্তি। এবার এরা আবৃত্তিকে চেপে ধরবে, অশ্লীল অশ্লীল কথা বলে ওর কানের পোকা নাড়িয়ে ফেলবে। হলো তাই আবৃত্তিকে সেন্স করতে গেলে কালচে বর্ণ ধারণ করা কামড়ের দাগগুলো দেখে ভাবি সমাজের একজন দুষ্টু হেসে বলল, কী ব্যাপার আবৃত্তি, তোমাদের রুমে কি বিড়াল আছে? আবৃত্তি অবুঝ গলায় শুধালো, বিড়াল কই না তো, কেন ভাবি? উনি রয়ে শুয়ে বললেন, না মানে তোমার শরীরে দেখি খামচির দাগ, কামড়ের দাগ, তাই ভাবলাম কোনো বিড়াল কামড়ে দিয়েছে নাকি। আবৃত্তির মাথাটা চক্কর কেটে ওঠে, ইচ্ছে করছে এদের সামনে থেকে এক ছুটে পালিয়ে যেতে। আরে ভাবি, এগুলোকে বলে কি জানি, ও লাভ মার্ক। আবৃত্তি দোকান চেপে ধরে তার স্বরে চেঁচিয়ে ওঠে, আল্লাহর দোহাই লাগে, চুপ করুন আপনারা, একটু রেহাই দিন। ঐশী লজ্জায় ফোনটা হাতে নিয়ে চলে গেল। বাগানে হাঁটতে হাঁটতে ভাবলো, সি এনারা কি সব বলছেন এসব, ওর বিয়ের পরও কি ওকে এসব সি মার্কা কথা শুনতে হবে? ভাবতে ঐশীর কান দুটো কেঁপে ওঠে, ইস, ও তো লজ্জায় মরেই যাবে। ওর ভাবনার মধ্যেই দুটো হাত ওর নির্মেদ সরু কোমর আঁকড়ে চিলের মতো সো মেরে বাড়ির পেছন দিকটায় নিয়ে গেল। হঠাৎ আক্রমণে হতবিহ্বল ঐশী চিৎকারটুকু করারও সময় পেল না। কম্পমান বক্ষে ভয়ে ভয়ে খিঁচিয়ে রাখা চোখ দুটো পিটপিট করে খুলতেই ওর সামনে একটা ঝাপসা অবয়ব এবারে স্পষ্ট হয়। ঐশী অবয়বটা ঐশীর সবচেয়ে নিরাপত্তার ভালোবাসা, যার কাছে থাকলে ঐশীর একচুলো বাঁকা হওয়ার সম্ভাবনা নেই। মানুষটা ওর ভালোবাসা। ঐশী বড় বড় কয়েকটা শ্বাস টেনে নিয়ে বলল, এভাবে কেউ টেনে আনে? আমি কত ভয় পেয়েছিলাম। আহান বিমুগ্ধ দৃষ্টিতে ঐশীর আপাদমস্তক নজর বুলালো। একটা সি ব্লু কালারের সারারা পরনে আহানের ওষ্ঠকোণে বাঁকা হাসির রেখা ফুটে ওঠে। ঐশীর চোখ প্রকট হয়, ও আতকে উঠল এক প্রকার। এই লোকটা হাসছে কেন? ওকে কি জোকারের মতো দেখাচ্ছে? খেয়াল করেছে কোনো অনুষ্ঠানে যেখানে আহানের উপস্থিতি থাকবে সেখানে ঐশী সবসময় আহানের পছন্দের রঙটাই নিজের শরীরে জড়াবে। আহান মনে মনে তৃপ্ত হলো এই ভেবে, হাজারো প্রবঞ্চের ভিড়ে ও সঠিক মানুষটাকে পেয়েছে। ঐশী অস্থির চিত্তে বলল, আমাকে কি সুন্দর লাগছে না? আহান দুপাশে মাথা নাড়ালো। ঐশী আপাতমস্তক নিজেকে দেখে কাঁদো কাঁদো স্বরে বলল, কেন, কি সমস্যা? আমি তো বেশি মেকআপ করিনি। আহান ঠোঁট কামড়ে হেসে ঐশীর কাঁধ আঁকড়ে ধরে হাঁসকা টান মারে। অতর্কিতে ঐশী আহানের বুকে এসে পড়ে। হঠাৎ ঐশীর পুরো শরীরটা তীর তীর করে কেঁপে ওঠে আহানের এহেন গভীর স্পর্শে। আহান এক হাত ঐশীর কোমরে জড়িয়ে আর এক হাতে ঐশীর রক্তিম মেদুর গালে স্লাইড করে নেশাক্ত দৃষ্টি ফেলে ফিসফিসিয়ে বলে, তোমাকে এত বাজে দেখাচ্ছে যে ইচ্ছে করছে টুপ করে খেয়ে ফেলি। ঐশী লজ্জায় আইটাই করে ওঠে, তুতলে বলে, প্লিজ ছাড়ুন আহান। কেন ছাড়ব? কেউ দেখে ফেলবে। দেখলে কি হবে? ঐশী অসহায় গলায় বলে, আমরা এখনো বিয়ে করিনি তো? আমি তো দু পায়ে তৈরি। তোমার এই খচ্চর ভাইটা তো নিজে আমার বোনকে বিয়ে করে নিয়েছে, কিন্তু আমাকে নিজের বোন দিচ্ছে না। ঐশী আনত মুখে ঠোঁট টিপে হাসে। ওরা নিজেদের মধ্যে এতটাই বিভোর ছিল যে কেউ একজন অগ্নি দৃষ্টিতে ওদের দেখছে খেয়ালই করল না দুজন। মাম্মাম, দরজা খোলো মাম্মাম। মেকআপ আর্টিস্ট আবৃত্তির মাথায় দোপাট্টাটা সেট করছিল। আপাতত রুমে কেউ এলাও না, কিন্তু বন্ধ দরজার বাইরে ওর ছানাদের হাঁক ডাকে আর টেকা গেল না। সহসা আবৃত্তি অনুরোধের সুরে বলল, আপু প্লিজ ওদের ঢুকতে দিন। ম্যাম, আপনার অলমোস্ট শ্বাস কমপ্লিট। না প্লিজ, ওরা কেঁদে ফেলবে। আচ্ছা মলি, দরজা খুলে দে। পাশের হেল্পার আর্টিস্ট উঠে দরজা খুলে দিতেই এক প্রকার হুড়মুড় করে ঢুকলো ওয়াফা আরশান। আবৃত্তি ওদের দেখে মুচকি হাসলো। ওয়াফা আরশান তাদের মাম্মাকে দেখে চকচক চোখে বলল, মাম্মাম, ইউ লুকিং সো প্রিটি। রুমের সবে মুচকি হাসলো ওদের পাঁকা পাঁকা কথায়। আবৃত্তি ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে ওদের কাছে ডাকলো। ওরা ছুটে আসতে আবৃত্তি দুজনকে জড়িয়ে
কপালে সস্নেহে চুমু খেলো। আমার কলিজাদেরও খুব খুব প্রিটি দেখতে লাগছে, মাশাআল্লাহ। কই আমার মেয়ে আর নাতি নাতনি কই? চেনা পরিচিত পরম আপন কণ্ঠটি কর্ণধার হতেই আবৃত্তি সপ্রতিভ হলো। নিজের মাকে হাসি মুখে রুমে ঢুকতে দেখে আবৃত্তির চোখ জোড়া ছলছল করে ওঠে। মাত্র একদিন হয়েছে মা নামক মমতাময়ীকে ছেড়ে আসার, কিন্তু আবৃত্তির কাছে মনে হচ্ছে সহস্র যুগ পার হয়েছে। আবৃত্তি সব সাজগোজ ছেড়ে ফেলে ছুটে গিয়ে জাহানারার বুকে আছড়ে পড়ে ফুপিয়ে ওঠে। জাহানারা মেয়েকে বুকে আগলে ধরা গলায় বললেন, কেমন আছিস মা? আবৃত্তি অশ্রুসিক্ত স্বরে বলে, জানি না মা, একদিকে নতুন করে সব ফিরে পাওয়ার সুখ, অন্যদিকে তোমাকে ছেড়ে আসার দুঃখ। মেয়েদের জীবন এমন কেন মা? জাহানারা চোখ মুছে মেয়েকে বুক থেকে তুলে বললেন, এটাই মেয়েদের প্রকৃত জীবন মা। আল্লাহ মেয়েদের তৈরি করেছেন ত্যাগের মূর্ত প্রতীক হিসেবে, আর এই ত্যাগেই কিন্তু নারী জীবন মহিমান্বিত। রুমে ঢুকতে ঢুকতে দারাজ গলায় বললেন জোবায়দা চৌধুরী। জাহানারার চোখের পানি মুছে বললেন, আসুন আপা। জোবায়দা চৌধুরীর হাতে একটা গহনার বক্স। জাহানারার নাতি নাতনিদের আদর করে বিছানায় বসালেন। জোবায়দা চৌধুরী বক্সটা খুলে বিছানায় রাখলেন। একটা সোনার হার জ্বলজ্বল করছে সেখানে। জোবায়দা চৌধুরী বললেন, দেখো তোমার পছন্দ হয়েছে কি না? এটা আজকে পড়বে তুমি, আমার তরফ থেকে তোমার জন্য তোহফা। আবৃত্তি নম্র স্বরে বলল, আম্মু এসবের কি প্রয়োজন? এতগুলো জুয়েলারি কি আমি পরব কখন? আবৃত্তির মুখে আম্মু ডাকটা এত মধুর শুনতে লাগলো, প্রকৃত অর্থে আজ ওনার নিজেকে শাশুড়ি মনে হচ্ছে। মাহিরা সবসময় ওনাকে আন্টি আন্টি ডাকত। কয়েকবার আম্মু ডাকতে বলার পরও মাহিরা কর্ণপাত করেনি, কিন্তু এই একদিনে মেয়েটা ওনাকে কত অকপটে আম্মু ডাকছে। মনে হচ্ছে ঐক্য ঐশীর মতো মেয়েটাও ওনার আরেকটা সন্তান। জোবায়দা চৌধুরী গলা ঝাড়লেন, অলংকার নারীর সৌন্দর্যের প্রতীক মা। আমার এতগুলো গহনা আলমারিতে পড়ে থেকে কি করবে? এগুলো আমার ঘরের বউয়ের গলায় শোভা পায়। এই বলে গহনাগুলো নিজের হাতেই উনি আবৃত্তিকে পরিয়ে দিলেন। ওয়াফা আরশান নানুমনির কোলে বসে বিমোহিত ডাগর ডাগর চোখে তাকিয়ে দেখছে সেজেগুজে পুতুল বনে যাওয়া তাদের মাম্মামকে। মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। ভাবি আসো, আউটডোর ফটোশ্যুট করতে হবে। সে চাপল পায়ে রুমে ঢুকে বলল। ওয়াফা আরশান তটস্থ ভঙ্গিতে আবৃত্তির দুহাত আঁকড়ে ধরল। ঐশীকে দিল না ধরতে, সবাই শব্দ করে হাসল। হলরুম ইতিমধ্যে জমে উঠেছে নানা অতিথিদের সরগরমে। ঐক্যর বিজনেস ক্লায়েন্ট থেকে শুরু করে বেশ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ওদের রিসেপশনে। একজন সাকসেসফুল বিজনেসম্যান হওয়ার সুবাদে মিডিয়ার লোকজনের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। ঐক্য পকেটে হাত গুজে ওর একজন পার্টনারের সাথে কথা বলছিল। হঠাৎ হলরুমের লাইটগুলো সব নিভে গেল। সবার সাথে সাথে ঐক্যর নজর তড়িৎ স্থির হয় সিঁড়ির কাছে জ্বলে ওঠা স্পটলাইট বরাবর। ওয়াফা আরশান প্রফুল্ল মুখে আবৃত্তির দুহাত আঁকড়ে সিঁড়ি বেয়ে নামছে। ঐক্যর দৃষ্টিতে যেন গোটা পৃথিবীর শীতলতা ভর করল দৃশ্যটা দেখে। জীবনে কখনো ভেবেছিল এমন একটা সুন্দর দৃশ্যের সম্মুখীনও হবে? গাঢ় মেরুন রঙা লেহেঙ্গাটায় আবৃত্তিকে দেখে ঐক্য মনে হয় দুটো হার্টবিট মিস করল। বউয়ের মাত্রাতিরিক্ত সৌন্দর্যে ওর বুকে আরেকবার চিনচিনে ব্যথা জাগল। পাশ থেকে রাত কনুই দিয়ে গুঁতো মারল, ভাই যা ভাবিকে এগিয়ে আন, পরে ভ্যাবলাকান্তের মতো হা করে সে থাকিস। বন্ধুর গুঁতো খেয়ে ঐক্যর চৈতন্য ফেরে। গলা খাকারি দিয়ে সিঁড়ির কাছে এগিয়ে এসে নিজের ডান হাতটা বাড়িয়ে দেয় আবৃত্তির দিকে। আবৃত্তি আনত চোখ যুগল তুলে এক পলক ঐক্যকে দেখল, তারপর নিজের হাতটা রেখে ঐক্যর হাতে। আহান ফটোগ্রাফের মাথায় চাটি মেরে ক্যামেরাটা ছিনিয়ে নেয়। ভাই ছবি তুলছেন না কেন? দেখছেন নাকি সুন্দর একটা সিনারি? আহান নিজেই এই অবস্থায় ওদের কয়েকটা ছবি তুলল। স্টেজে উঠেও
অক্ষ সম্মোহনী দৃষ্টিতে আবৃত্তির আগাগোড়া নজর বুলালো। আরে ভাইয়া, এদিকে ক্যামেরার দিকে তাকান, বউকে পরেও দেখতে পারবেন। আবৃত্তি লজ্জায় মাথা নামিয়ে নিল। ওর এবার কান্না পাচ্ছে। আর কত লজ্জায় পড়তে হবে। ঐক্য বিব্রত হয়ে গলা ঝেড়ে ক্যামেরার দিকে তাকালো। আবৃত্তি দাঁতে দাঁত চেপে চাপা গলায় বলল, আপনাকে আমি দেখে নেব। আপনার জন্য কাল থেকে আমাকে লজ্জায় লজ্জায় খাবি খেতে হচ্ছে। বেচারা ঐক্য বুঝল না বউ তার রাগ করেছে কেন। ও মাই গড মাহি, হোয়াট এ সারপ্রাইজ। আয়নার সামনে শরীর বডি লোশন মাখতে থাকা মাহিরা ভ্রুকুটি করে শুধায়, হোয়াট হ্যাপেন্স রাজ? রাজ সরগরম গলায় বলল, তোমার এক্স হাজব্যান্ড দেখি বিয়ে সেরেছে কাল। মাহিরার চলন্ত হাত যুগল থেমে যায় সহসা। সিঁড়ি দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। হতবাক গলায় এক প্রকার চেঁচিয়ে বলল, হোয়াট? কি বলছো তুমি? ওকে বিয়ে করে নিয়েছে মানে কখন? এই তো কাল। দেখো সোশ্যাল মিডিয়া ছয়লাভ দ্য গ্রেট বিজনেসম্যান ঐক্য চৌধুরীর দ্বিতীয় বিয়ের নিউজ দিয়ে। বলে শব্দ করে হাসল রাজ। ঠোঁট বাঁকিয়ে হেসে ফের বলল, যাই বলো, ঐক্য চৌধুরীর বউ ভাগ্য ভালো। তুমিও সুন্দরী ছিলে, আর বর্তমান বউটাও আগুন সুন্দরী। মাহিরা রাজের হাত থেকে ফোনটা চিলের মতো ছো মেরে নিয়ে নিল। ফোনটায় তাকাতেই থমকে দাঁড়িয়ে রইল দুপল। স্ক্রিনে জলজল করছে নতুন বরকনের যুগল ছবি। ঐক্যর পাশে বধূ বেশে থাকা আবৃত্তিকে চিনতে ওর 2 সেকেন্ডও সময় লাগলো না। মনে পড়ল ওয়াফার স্কুলের সাক্ষাৎ হওয়া স্বল্প পরিচিত আবৃত্তির কথা। বিস্ময়ে বিমূর বনে গিয়ে মাহিরা বিড়বিড়ি আওড়ায়, এই মেয়েটার বাচ্চা ওয়াফার ক্লাসমেট না? এই মেয়েটা ঐক্যর বউ কিভাবে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মাহিরার শরীর মৃদু কাঁপছে, কিছুতেই বিশ্বাস করতে পারছে না ঐক্য সত্যি বিয়ে করে নিয়েছে। রাজ তীর্যক হেসে বেড থেকে নামলো, কোমরে তোয়াল পেঁচিয়ে। প্রেমিকার চোখে তার প্রাক্তনকে নিয়ে অনিশ্চয়তার মৃদু আস্ফালন ওর অভিজ্ঞ দৃষ্টি এড়ালো না। আজ থেকে 4 বছর আগে মাহিরাকে কিভাবে ম্যানিপুলেট করে ঐক্যর সাথে ডিভোর্স করিয়েছিল সেসব মনে করে ঠোঁটে কুটিল হাসি ফুটে ওঠে। মাহিরার মনে এখনও এক্সের প্রতি একটা সফট কর্নার রয়েছে, সেটা সম্পর্কে ভালোভাবে অবগত রাজ। শত হোক মাহিরার পাগলা প্রেমিক ছিল কিনা ঐক্য, কিন্তু কেরিয়ার নেম ফেমের নেশা মাহিরাকে ওর স্বামী সন্তান ছাড়তে বাধ্য করেছে। অবলীলায় রাজের শয্যা সঙ্গিনী পর্যন্ত রয়ে গিয়েছে। রাজ জানে মাহিরা এখন ওকে আবার প্রেশার দেওয়া শুরু করবে বিয়ের জন্য। বিয়ে করো বলে সে একই মন্ত্র জপতে থাকবে। কিন্তু রাজ করবে এই ছলনাময়ীকে বিয়ে? অসম্ভব। রাজের ভাবনাই সঠিক হলো। হঠাৎ মাহিরা অস্বাভাবিক আচরণ করা শুরু করে। কেমন অপ্রকৃষ্টের মতো রুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করে অস্থির গলায় বিড়বিড় করে বলে, ঐক্য বিয়ে করে নিয়েছে। ও আমাকে জেলাস ফিল করাতে বিয়ে করেছে। আই নো ভেরি ওয়েল। কী ভেবেছে ও? একটা বাইরের মেয়েকে ও আমার মেয়ের মা বানিয়ে দেবে এত ইজি? আমি কোনো অ্যাকশন নেইনি দেখে ঐক্য খুব বার বেড়েছে রাজ। আমি ওকে দেখে নেব। ও কি করে ওই মেয়েটার সাথে সুখে থাকে আমিও দেখে নেব। মাহিরা ফনা তোলা সাপের মতো ফোঁসফোঁস করছে, যেন এক্ষুনি কাউকে সবল মেরে বসবে নিজের বিষ দন্ত দিয়ে। রাত চিবুকে হাত বুলিয়ে বিদ্রুপ চোখে দেখছে মাহিরাকে। আপন মনে বিড়বিড় করে মাহিরা হঠাৎ রাজের সামনে দাঁড়িয়ে অস্থির চিত্তে বলল, আমাকে জ্বালাতে বিয়ে করেছে না? এবার আমি ওকে দেখিয়ে দেব এই মাহিরার জন্য ওর থেকে বেটার অপশন আছে। রাত চলো বিয়ে করে ফেলি। রাজ কপাল কুঁচকে বিরক্তিকর গলায় বলল, মাহিরা কাম ডাউন। সবসময় বিয়ে করে কানের কানে ঘ্যান ঘ্যান করবে না। মাহিরা উন্মাদিনীর মতো সেন্টার টেবিলে থাকা অ্যালকোহলের বোতলটা হাতে তুলে নিয়ে মেঝেতে ছুঁড়ে মারল। গর্জে উঠে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি রাজ। আমি পারবো না আর এভাবে ঝুলে থাকতে। আমাকে তোমার বিয়ে করতেই হবে রাজ। রাজ ফিক করে হেসে দিল। মাহিরা অবাক চোখে তাকিয়ে বলে, হোয়াই আর ইউ লাফিং? এখানে হাসার কি বলেছি আমি? রাজ কোনো মতে হাসি থামিয়ে কটাক্ষের সুরে বলে,
তোমার কেন মনে হলো আমি তোমাকে বিয়ে করব? মাহিরা হতভম্ব হয়ে আওড়ায়, মানে তুমি আমাকে ভালোবাসো না? রাজ অকপটে বলল, তোমার মতো মেয়েদের বড়জোর বেড পার্টনার করা যায় বউ নয়। রাজ! মাহিরা বজ্রাহতের ন্যায় অস্ফুটে আওড়ায়। যে মেয়ে নিজের 5 বছরের সম্পর্ক ছিন্ন করে স্বামী দুধে শিশুকে ছেড়ে আসতে পারে, সেই মেয়ে যে আমাকে ভালোবাসে, এটার থেকে সেরা জোকস এই পৃথিবীতে দুটো নেই মাহিরা বেবস। মাহিরার যেন আজ অবাক হওয়ার দিন। যেই পুরুষটার প্ররোচনায় মাহিরা নিজের ভালোবাসাকে ছাড়ল, সন্তানকে ফেলে আসলো, সেই কিনা আজ ওর দিকে আঙুল তুলছে, ওকে হেও করে কথা বলছে। মাহিরা ঢোক গিলে কোনো রকম ভেঙে ভেঙে বলে, আমাকে ভিলেন বানিয়ে নিজে এখন সাধু সাজছ? তখন কে আমাকে কনভিন্স করেছিল আমার সব স্বপ্ন পূরণের দায়িত্ব সে নেবে? তো তোমার স্বপ্ন কি পূরণ করিনি আমি? দেখো, আজ তুমি একজন সফল মডেল হয়েছ কার বদৌলতে। তুমি আমাকে তখন কেবল কেরিয়ারের লোভ দেখিয়ে আমার সংসার ভাঙনি রাজ ভুলে গেলে। তুমি বলেছিল অক্ষর থেকেও আমাকে সুখে রাখবে, ওর মতো কথায় কথায় ডমিনেট করবে না, তাহলে এখন উল্টো সুরে গান গাইছো কেন? রাজ ভনিতা করল না। সত্যি বলতে তখন আমি তোমার রূপ দেখে পিছলে পড়েছিলাম, আর যেটা একবার রাজের দৃষ্টিতে ভালো লেগে যায় সেটা রাজ যে কোনো মূল্যে নিজের করেই ছাড়ে। তোমাকে আমি সত্যি সুখে রাখবো সোনা, যা চাইবে তাই পাবে যদি আগের মতো আমার সুইট বেড পার্টনার হিসেবেই থেকে যাও। মাহিরার চোখ দুটো ছলছল করে ওঠে। যার জন্য মাহিরা আজ সব হারিয়েছে, সে কত সহজে না মাহিরাকে রক্ষিতা তকমা দিয়ে দিল। একটা ঢোক গিলে মাহিরা ভেজা গলে বলে ওঠে, রাজ, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার শয্যা সঙ্গিনী অবধি হয়েছি। তুমি? রাজ কথা কেড়ে নিল। ও মাহিরা, প্লিজ এসব মেলোড্রামা বন্ধ করো। তুমি আমার বিছানা গরম করেছো, তার বিনিময়ে আমি তোমার কেরিয়ার বিল্ড আপ করে দিয়েছি। এই যে বিলাসবহুল লাইফস্টাইল লিড করছো, ডোন্ট ফরগেট এটা আমার সুবাদেই করতে পারছো। মাহিরা হঠাৎ ঘর কাঁপিয়ে হেসে দিল। ওর হাসির শব্দে রাজের শিরদাঁড়া শীতল হয়ে যায়। কেমন গা ছমছমে ভুতুরে শুনতে হাসির শব্দটা। মনে মনে একটু ভীতু হলেও রাজ বুঝতে দিল না। নিজের অভিব্যক্তি আড়াল করে ভুরুকুসকে থমথমে গলা জিজ্ঞেস করে, হাসছ কেন? মাহিরা কোনো মতে নিজের হাসি থামিয়ে বলে, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। মানে? মাহিরা হঠাৎ একটা অদ্ভুত কাজ করে, শরীর থেকে বাত টাওয়ালটা খুলে ছুঁড়ে মারে। রাজের সামনে উন্মুক্ত হয় মাহিরার লাশময় নারী শরীরটা। রাজ বিস্মিত হয়ে তাকিয়ে রয়। মাহিরাকে দেখতে ওর মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। মাহিরার ঠোঁটে একটা বঙ্কিম হাসির রেখা ভেসে ওঠে, চোখে মুখে অশনি ঝিলিক, যেন সাক্ষাৎ ডাইনি দাঁড়িয়ে আছে রাজের সামনে। মাহিরা নগ্ন শরীরে একদম রাজের সন্নিকটে এসে দাঁড়ায়। রাজের কাঁধে নিজের দুহাত উঁচিয়ে ঝুলে পড়ে, ঠোঁটে ক্রূর হাসি ফুটিয়ে বলে, তুমি কি ভেবেছ রাজ, তুমি ছাড়া এই মাহিরার কোনো গতি নেই? রাজ কিছু না বলে বিহ্বল হয়ে চেয়ে রয় মাহিরার ফর্সা কুটিল মুখটায়। মাহিরা বক্র হেসে নিজের শরীরটা দেখিয়ে বলে, এই আকর্ষণীয় শরীরটা দেখেছ? যে কোনো পুরুষ মাত্র আকাঙ্ক্ষার এই শরীর। যেমনভাবে তুমি এই শরীরটায় পিছলেছ, তেমনভাবে তোমার থেকে বেটার কাউকে এই শরীরের মোহে জড়াতে এই মাহিরাকে বেশি একটা কসরত করতে হবে না। একটু থেমে ফের বলে ওঠে, আর আমাকে টাকা পয়সার খোটা দিচ্ছ? তুমি জানো যে অক্ষকে আমি ছেড়ে এসেছি সেটি ঠিক কত কোটি টাকার সম্পদের মালিক? সে সম্পর্কে তোমার মিনিমাম ধারণা আছে? হ্যাঁ, আমি মানছি আমি ক্যারিয়ার লোভে ওকে ছেড়ে চলে এসেছি। ও যদি আমার স্বপ্ন, আমার ক্যারিয়ারের পথে বাধা না হয়ে দাঁড়াতো, তবে আমি কখনই তোমার মতো বস্তি থেকে উঠে আসা হঠাৎ বড়লোক বনে যাওয়া লোকের কাছে নিজেকে বিলিয়ে দিতাম না। মাহিরা, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, রাজ ধমকে বলে। ও স্তব্ধ হতবাক চোখে তাকিয়ে থাকে মাহিরার সুন্দর মুখটায়। কিন্তু আজ আর সেই সুশ্রী চেহারাটা ভালো লাগলো না রাজের নিকট, বরং মনে হলো যেন ওর সামনে একটা পিশাচী মূর্তি দাঁড়িয়ে আছে। মাহিরা রাজের ফর্সা গালে একটা চুমু খেয়ে ন্যাকামি স্বরে বলে,
বেবি, ল্যাঙ্গুয়েজ খারাপ তো আগে তুমি করেছো আমাকে স্লাট বলে, কিন্তু আমার না তোমাকে ছাড়া চলবে না। তুমি আমার জীবনে এসে ঐক্যকে ভুলিয়ে দিয়েছ। তোমাদের দুজনের মতো সুখ আমি আর কোনো পুরুষের কাছে পাইনি, বিশ্বাস করো। রাগে গা জ্বলতে লাগলো রাজের, দাঁত কিরমির করে বলল, কিন্তু আমি এখন আর তোমাকে চাই না। তুমি শুধুমাত্র আমার বিছানা গরম করার স্লাট মাত্র। আমার স্ত্রী সন্তান আছে। অপমানে মুখ লাল হয়ে যায় মাহিরার। এই শয়তানটার জন্য কিনা ঐক্যর পাগল করা ভালোবাসাকে পায়ে মারিয়ে এসেছিল, আর আজ ওকে শুনতে হচ্ছে কিনা স্লাট। মাহিরার ক্ষিপ্ততা এবার চরমে উঠল। তর্জনী তুলে শাসিয়ে বলল, আমাকে তোমার বিয়ে করতে হবে রাজ, না করলে কি করবে? মাহিরা অপ্রকৃষ্টের মতো হেসে ওঠে, হিসিয়ে বলে, তোমার আর আমার সুখময় প্রতিক্রিয়ার যতগুলো ভিডিও ক্লিপস অ্যাড ফটোস আছে সেগুলোতে আমার মুখটা ব্লার করে ইন্টারনেটে ছড়িয়ে দেব। রাজ স্তব্ধ নিশ্চল দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহিরার কুটিল মুখটায়। মাহিরা রাজের বদলে যাওয়া ভীতু মুখটা দেখে বড় আনন্দ পেল মনে। কি ভেবেছিলে মাহিরাকে পুতুলের মতো খেলে আবার ছুলে ফেলে দেবে? না রাজ, তুমি এবার আর আমাকে ডাবল ক্রস পারবে না। এবার আমি এমন কিছু করব যে তোমাকে যে কোনো মূল্যে আমাকে গ্রহণ করতেই হবে। রাজ দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আমি দেখে নেব মাহিরা, বলে রাজ হনহন করে ওয়াশরুমে চলে গেল। রাত যেতে মাহিরার মুখের ভাবভঙ্গি বদলে গেল। বিষণ্ণ মাহিরা অস্থির চিত্তে জামা কাপড় পরে বেডে বসে নিজের মাথার চুল খামছে ধরল। অদ্ভুতভাবে ওর বুকে কেমন যন্ত্রণা হচ্ছে। ঐক্যকে স্বেচ্ছায় ছেড়ে আসলেও অন্য আরেকটা মেয়ের সাথে কিছুতেই মেনে নিতে পারছে না। অসহ্য যন্ত্রণা মাহিরা হঠাৎ নিজের চুল খামছে ধরে। বুকে আফসোসের চিনচিনে ব্যথা। হেলায় কি হারিয়েছে তা মাহিরা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। শত হোক দিন শেষে প্রতিটা মেয়েই চায় একটা সংসার হোক। ঐক্যর নিখাত ভালোবাসা পায়ে ঠেলে ওকে রাজের প্ররোচনায় পা দেওয়া উচিত হয়নি। যা ভুল হওয়ার হয়ে গিয়েছে। এখন রাজকে ছাড়া মাহিরার কোনো গতি নেই। একটা পশ লাইফ লিড করতে হলে ওকে যেভাবেই হোক রাজকে হাত করতেই হবে। এই মডেলিংয়ে ভাত নেই যদি না রাজ মাহিরার হাতের মুঠোয় না থাকে। চৌধুরী বাড়িতে আসল বাসটা পড়ল রাতে। তখন রিসিপশন শেষে চৌধুরী ভিলা খানিক শান্ত হয়েছিল। বাড়িতে তখন কেবল নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। ঐক্যর ফুপু সন্ধে নামার পরপরই সবাইকে ড্রয়িং রুমে উপস্থিত থাকতে বললেন। বাচ্চাদের প্লে রুমে খেলতে বসিয়ে দিয়ে ঐক্য আবৃত্তি নিচে নামল। মাথায় ঘোমটা টেনে আবৃত্তি কিচেনে গিয়ে সবার জন্য নিজের হাতে তৈরি করা ফুলকপির পাকোড়া আর চা নিয়ে আসে। ঐশী একটা আপেলে কামড় বসাতে বসাতে সবার সাথে বসতে যাচ্ছিল। এমন সময় একটা রামধমক আছড়ে পড়ল ওর ওপর। তুমি এখানে কি করছো? ঐশী বোকার মতো তাকে প্রশ্ন করে। ফুপু, আপনি না সবাইকে ডাকলেন? আমি ছোটদের এখানে ডাকিনি, যাও নিজের রুমে যাও। ঐশী হতভম্ব হয়ে উঠে চলে গেল। আশ্চর্য, ছোট মানে ও কি ওয়াফা আরশান নাকি? ও যেতে ওয়াহিদিয়া মুখ খুললেন। এক পলক আনত মুখে ঐক্যর পাশে দাঁড়িয়ে থাকা আবৃত্তিকে পরখ করে বললেন রাশভারী গলায়, ভাবি, ঐশীর বিয়ে দিচ্ছ না কেন? জোবেদা চৌধুরী চশমাটা ঠেলে অবাক দৃষ্টিতে তাকান ননদের দিকে। অবুজ গলায় প্রশ্ন ছড়েন, মানে? ওর তো বাগদান হয়ে গিয়েছে ওয়াহিদিয়া। তুমি কিসের কথা বলছো? কিসের বিয়ের? ঐশী কান খাড়া করে নিল। আসলে ও তখন রুমে যায়নি, দোতলার মোটা পিলারের আড়ালে লুকিয়েছিল এখানে কি কথা হচ্ছে শুনতে। কিন্তু ফুপুর মুখে নিজের বিয়ের কথা শুনে ও বিভ্রান্ত হয়ে গেল। বুঝল না তিনি আসলে কি বলতে চাইছেন। শোনো ভাবি, যা বলা সরাসরি বলছি। প্রাপ্তবয়স্ক দুজন ছেলেমেয়ের বিয়ে না দিয়ে বাগদান নামক ফালতু সম্পর্ক ঝুলে রাখা সমীচীন না। ঐক্য তীক্ষ্ণ দৃষ্টিতে ফুপুর ভাবভঙ্গি বোঝার চেষ্টা চালিয়ে গেল। জোবায়দা চৌধুরী বুঝলেন না ওয়াহিদা হঠাৎ ঐশীর বিয়ে নিয়ে পড়ল কেন। বিয়ে তো দেবেই ওয়াহিদা, কিন্তু মেয়েটার ফাইনাল প্রপ সামনে, বোঝেই তো এই সময়টা বিয়ের ঝামেলাটা কতটা প্রভাব ফেলবে।
ভাবি বিয়ে দেবে না বুঝলাম, কিন্তু ছেলেমেয়ে যে অবাধ মেলামেশা করছে সেই খবর রেখেছ? ঐশী আঁতকে ওঠে। শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। ফুপু এসব কি বলছে? ঐক্য আবৃত্তি এক পলক নিজেদের মুখ চাওয়াচাই করল। ঐক্য খানিকটা বিব্রত ভঙ্গিতে বলল, ফুপু এখন কি করতে পারি? কি করবে মানে? যথাশীঘ্রই ওদের সম্পর্কটা হালাল করার ব্যবস্থা করো। দুজন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের বিয়ে না দিয়ে তোমরা কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েছ। ঐক্য বলতে চাইল, বাট ফু। আবৃত্তি তস্ত্র ঐক্যর হাত খামছে ধরল। ঐক্য তাকালে আবৃত্তি চোখ দিয়ে ইশারা করে মানা করে ফুপুর মুখে তর্ক না করতে। আমার মনে হয় ফুপুর কথাটা আপনার একবার ভেবে দেখা উচিত ঐক্য। তোমরা সবাই এটা কিভাবে বলছো? সামনে ঐশীর লাইফের এত বড় একটা টার্নিং পয়েন্ট, আর এই সময়টায় বিয়ের ঝামেলে ও ঢুকে পড়লে টোটালি নিজের গোল থেকে ডিস্ট্রাক্টেড হয়ে পড়বে আবৃত্তি। আবৃত্তি স্বামীর পাশে বসল, ওর কাঁধে হাত রেখে বোঝানো সুরে বলল, ঐক্য আপনি ভুলে যাচ্ছেন, ঐশীর বাগদত্তা কিন্তু নিজে ডক্টর, তাই আহানের কাছে ও পড়াশোনার থেকে মন সরে যাবে এই ভয়টা সম্পূর্ণ অমূলক। ঐক্যকে খানিক ভাবুক দেখা গেল। আবৃত্তি আবার বলল অস্ফুটে, আর তাছাড়া ফুপুর কথাটা কিন্তু একদম সঠিক। বিয়েবিহীন এরকম একটা ঝুলে রাখার সম্পর্কে দুজন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদেরকে রাখা উচিত না। ঐক্য থমথমে গলায় বলল, ওকে, আমি কালকে আম্মুর সাথে কথা বলে দেখি। আবৃত্তি মুচকি হাসল। ঐক্য ওর হাসি মুখের দিকে তাকিয়ে হঠাৎ ডাকল, আবৃত্তি। আবৃত্তি সচকিতে বলে, জি। ঐক্য ইতস্ততভাবে বলল, আমি আরশানকে লিগ্যালি আমার করে নিতে চাই। আবৃত্তি চটক কাটার ন্যায় থমকে তাকালো। ওর বিহ্বল দৃষ্টি দেখে ঐক্য একটা শুষ্ক ঢোক গিলে বলল, আমি যদি আরশানকে আমার নামটা দিতে চাই, তোমার তাতে আপত্তি আছে কোনো? আবৃত্তি কি বলবে ভেবে পেল না। ঐক্যর আচানক প্রস্তাবটা বড় অপ্রত্যাশিত ছিল, তবু বলল ক্ষীণ কণ্ঠে, ঐক্য আরশান তো আপনারই। আমি জানি আবৃত্তি, কিন্তু আমি চাই ইন ফিউচারে কেউ আমার সন্তানের অস্তিত্ব নিয়ে কোনো প্রকার প্রশ্ন তুলুক না। আমি চাই ওকে মানুষ ঐক্য চৌধুরীর নামেই চিনুক। আবৃত্তির চোখ জোড়া ছলছল করে ওঠে। এই জীবনে ওর আর কিছু কি পাওয়ার আছে? আবৃত্তির অশ্রুসিক্ত চোখ দেখে ঐক্য পাগল হলো। ওকে আগলে আদুরে হাতে চোখের পানি মুছে বলে, কাঁদছো কেন তুমি? আচ্ছা আচ্ছা ওকে, তোমার যেটা ইচ্ছে সেটাই হবে। আবৃত্তি হঠাৎ ফুঁপিয়ে উঠল, আপনি কেন আমার জীবনে প্রথম পুরুষ হলেন না ঐক্য? ঐক্য সম্পূর্ণ স্তব্ধ মুখ হয়ে বসে রইল। মুখ ফুটে উচ্চারণ করতে পারল না কিছুই। আবৃত্তি ফের হাহাকার করে বলে উঠল, আমার আরশান তো আপনার সন্তান হয়েও জন্মাতে পারত। আমাদের জীবনে ওই কালো অধ্যায়টা না আসলেও পারত ঐক্য। আমি শুধুমাত্র আপনার স্ত্রী হয়ে। আবৃত্তির ঠোঁটে আঙুল চেপে বলল ঐক্য। মেয়েটাকে বুকে জড়িয়ে মাথায় চুমু খেয়ে অস্ফুটে বলল, কেঁদো না আবৃত্তি। হয়তো তোমার জীবনে প্রথম পুরুষ হয়ে আসার সুযোগ উপরওয়ালা আমাকে দেননি, কিন্তু তিনি আমাকে একজন চমৎকার নারীর স্বামী আর একটা ফুটফুটে বাচ্চার পিতা হওয়ার তৌফিক দান করেছেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জীবনের অন্তিম নিঃশ্বাস অবধি এই বুকে তোমাদের আগলে রাখবো, প্রমিস। মে আই কামিন? ওয়াফা আরশান খেলা ছেড়ে পেছনে ফিরে তাকালো। দেখে দরজায় তাদের পাপা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আরশান উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, পাপা দেখো ওয়াফামণির টয় হাউসটা কত সুন্দর। ওকে হাসি মুখে এগিয়ে এসে ওদের সামনে ম্যাটে বসে পড়ল। আরশানকে নিজের কাছে টেনে নিয়ে নরম সুরে বলল, তোমার পছন্দ হয়েছে বাবা? আরশান চকচকে চোখে ওপর নিচ মাথা নাড়ায়। ওর কপালে চুমু খেয়ে পকেট থেকে ফোনটা হাতে নেয়। দেখো তো বাবা কোনটা নেবে? ঐক্য নিজের ফোনটা আরশানের দিকে বাড়িয়ে শুধায়। আরশান যেন চাঁদ হাতে পেয়েছে অমন খুশি মনেই ওয়েবসাইটে টয় চুজ করতে লাগলো। সাথে যোগ দিল ঐক্যর খেলনা লোভী সুযোগ্য কন্যাটি। পুরো রুম ভর্তি খেলনা, যেই রুমটার নামেই ওয়াফাস টয় হাউস। খেলনা দিয়ে ভর্তি থাকার পরেও নিজেও আরশানের সাথে প্রতিযোগিতায় নেমেছে খেলনা চুজ করতে। কি করছেন আপনারা?
আবৃত্তি খাবারের প্লেট হাতে রুমে ঢুকতে ঢুকতে বলল। ওর দিকে সবাই এমনভাবে তাকালো যেন আবৃত্তি তাদের কোনো গুরুত্বপূর্ণ কর্মে এসে ব্যাঘাত সৃষ্টি করেছে। আবৃত্তি প্লেটটা সামনে টেবিলটায় রেখে উৎসুক নেত্রে ঝুঁকে তাকায় ফোনে। দেখতে বাপ বাচ্চারা মিলে এত মনোযোগ সহকারে আসলে কি করছে। কিন্তু ফোনে তাকাতে আবৃত্তির চক্ষু চরক গাছ। বিচ্ছু দুটো প্রায় লাখখানেক টাকার মতো খেলনা অর্ডার করে ফেলেছে ইতিমধ্যে। কিছুক্ষণ থম মেরে থেকে আবৃত্তির শান্ত মাথাটা দপ করে ওঠে। ফোনটা ছিনিয়ে নিয়ে আর্তনাদ করে বলে ওঠে, হায় আল্লাহ, আপনি পাগল হয়েছেন ঐক্য। কী শুরু করেছেন এদের সাথে? ওরা এমনভাবে টয়েস অর্ডার করেছে যেন লটারি লেগেছে ওদের। ওয়াফা মাম্মামের বকা থেকে বাঁচতে হুড়মুড় করে বলল, মাম্মাম, আমি শুধু 3টে ডল অর্ডার করেছি। আবৃত্তি আরশানকে একটা ঝাড়ি মারে, আরশান, তুমি এতগুলো খেলনা দিয়ে কী করবে? পাপা বলেছে, তাই বলে তুমিও সেটা সুযোগ নেবে? এভাবে কেন বলছো আবৃত্তি? সমস্যা কি? সামান্য টয়সই তো। সামান্য টয়কে লাখ টাকায় কেনে? আরশার মাথা নিচু করে টলমলে চোখে নাক টানল। অক্ষর শান্ত মেজাজটা এবার চটে যায়। দারাজ গলায় বলে, আবৃত্তি, বাচ্চাদের আবেগকে কখনো টাকা দিয়ে মূল্যায়ন করবে না। আমার বাচ্চারা ইচ্ছে করলো কোটি টাকার টয়েস কিনবে। অক্ষের হাঁসবাড়ি গলায় আবৃত্তি দমে গেল। হটকারিতে অক্ষকে হার্ট করে ফেলেছে কি? অস্ফুটে বলে, না মানে এগুলো তো অপচয়ক্য। প্রয়োজনের অতিরিক্ত টাকা খরচ করা তো ভালো কথা নয়। হোক অপচয়, আর কোনো দিন ওদের এমনভাবে কথা বলবে না আবৃত্তি। এখন আমার ছেলেকে সরি বলো। আবৃত্তির চোখ যেন কোটর ছেড়ে বেরিয়ে যাবে। হতবাক গলায় বলল, আমি এই পুস্কিটাকে সরি বলবো? হ্যাঁ বলবে। দেখো তোমার বকা খেয়ে ওর চোখে পানি জমেছে। পাপার আহ্লাদে আরশান এবার ঠোঁট ফুলে কেঁদে দিল। আবৃত্তি হতাশ চোখে দেখল ছেলের ঢং। ছেলে তার এমনভাবে কাঁদছে যেন আবৃত্তি এই প্রথম তাকে বকা দিয়েছে। তবুও স্বামীর আদেশ চিরধার্য। তাই চুপচাপ আরশানকে কোলে টেনে বলল, সরি আব্বাজান, মাম্মামকে মাফ করে দিন। মাম্মাম আর কোনো দিন আপনাকে বকবে না। আপনি চাইলে 10 লাখ টাকারও টয়েসও কিনতে পারেন। আপনার পাপার অনেক টাকা। শেষের কথাটা ঐক্য সরু চোখে তাকালো। আবৃত্তি পাত্তা না দিয়ে খাবার প্লেটটা হাতে নিয়ে বলল, আসর রাত 9টা বেজে গিয়েছে। আবৃত্তি দুজনকে সামনে নিয়ে খাওয়াতে বসলো। সকালে আর দুপুরে ওরা নিজের হাতে খায়, রাতে আবৃত্তি নিজের হাতে একসাথে খাইয়ে দেয়। ঐক্য ওদের পাশে বসে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে দেখল, যে মেয়ে প্রতিদিন খেতে 1000 তালবাহানা করত, সে আজ 2 দিন কত তৃপ্তি সহকারে খাচ্ছে মায়ের হাতে। ঐক্যর মনে হঠাৎ ভীষণ আফসোস জাগলো আবৃত্তির ন্যায়। ইস, যদি আবৃত্তি আরও 4 বছর আগেই তার লাইফে আসতো, তাহলে হয়তো তার মেয়েটাকে 1 মাস আইসিইউতে থাকতে হতো না। অবহেলায় এর হাতে ওর হাতে বড় হতে হতো না। দিনটা শুক্রবার। 7 সকালে কোমরের শাড়ির আঁচল গুজে কিচেনে ব্যস্ত সময় কাটাচ্ছে আবৃত্তি। এক হাতে মাংসের কড়াইয়ে কাটা আলুগুলো দিয়ে অন্য চুলায় লুচিগুলো ভেজে নিচ্ছে। পাশে রেনু রুটি সেঁকছে ঐশীর জন্য। ভাবি, হালুয়ার জন্য বাদাম কচি কচি কর্মু। আবৃত্তি হাতের কাজ জারি রেখে ব্যস্ত গলায় বলল, হ্যাঁ করো, কিসমিস ভিজিও মনে করে। আচ্ছা, বাহ, অনেক সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছে। কি রান্না করছে আম্মু? রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়ে হাসি মুখে জিজ্ঞেস করলেন জোবায়দা চৌধুরী। আবৃত্তি ওনাকে দেখে মৃদু হেসে বলল, এই তো আম্মু, লুচি, মাংসের ঝোল করছি, আর ওয়াফা আরশানের জন্য সুজির হালুয়া। তুমি একা একা পারছো তো, নাকি আম্মু হেল্প করব? না না আম্মু, এই তো আমার সব হয়ে গিয়েছে অলমোস্ট। আর রেনু তো হাতে হাতে সাহায্য করছেই। আমি পারবো বাকিটুকু সামলাতে, আপনি বসুন। আমি আপনার গরম আদা পানি দিয়ে দিচ্ছি। জোবেদা মুগ্ধ চোখে চেয়ে দেখলেন পুত্রবধূকে। মাত্র 4 দিনে মেয়েটা এই সংসারটাকে এমনভাবে আগলে নিয়েছে যে মনে হচ্ছে না এটা তার নতুন সংসার। এতগুলো কাজের লোক থাকা সত্ত্বেও নিজ হাতে সবার জন্য রান্না করে। জোবেদা মানা করলেনও কানে তোলে না মেয়েটা। যদিও তিনি মনে মনে বেশ খুশি। আবৃত্তি হাতের রান্না যেন অমৃত। আবৃত্তি গরম পানিতে আদার রস মিশিয়ে একটা ট্রেতে নিল।
সাথে 2টো খেজুর। তারপর মাংসটা নামিয়ে শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে বলল, রেনু, রুটিগুলো হটপটে রেখে ভরে রাখ, ঐশী উঠবে লেট করে, না হলে ঠান্ডা হয়ে যাবে। রেনু মাথা নাড়ায়। আবৃত্তি ট্রেটা হাতে নিয়ে বেরিয়ে যায় কিচেন থেকে। আম্মু নিন আপনার আদা পানি। মুখের সামনে থেকে বইটা সরিয়ে সেন্টার টেবিলে রাখলেন জোবেদা চৌধুরী। গ্লাসটা তুলে মৃদু হেসে বললেন, এখানে একটু বসো মা, অনেক ঘেমে গিয়েছ। আবৃত্তি বসল ওনার পাশে। জোবেদা চৌধুরী মিহিস্বরে বললেন, আজকে তোমার চাচ্চু আর বেয়ানকে আসতে বলেছি আহান ঐশীর বিয়ের বিষয়ে আলোচনা করতে। ভালো করেছি না মা, বলো তো? আবৃত্তি আলতো হেসে বলে, আপনারা যা ভালো বোঝেন আম্মু। ঐক্যকে আজ অফিস যেতে বারণ করে দিও। আমি তোমার মামা শ্বশুরকেও কল করে আসতে বলেছি। আবৃত্তি তৎপর হয়ে উঠে দাঁড়ালো। ব্যতিব্যস্ত ভঙ্গিতে বলল, আম্মু, তাহলে ওনাদের জন্য দুপুরে ভালো মন্দ রান্নার আয়োজন করতে হবে। আর আপনার ছেলে এখনো ঘুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে, একটু বাজার করেও তো আনতে পারে। জোবেদা শব্দ করে হাসলেন, কি যে বলো না মা, ঐক্য করবে বাজার। তুমি কি কি লাগবে লিস্ট করে সেলিমকে দিয়ে পাঠিয়ে দিও। আবৃত্তি বলল, আজ আপনার ছেলেই বাজার করবে। জোবেদা চৌধুরী হাসতে হাসতে বললেন, দেখি পারো কি না। রুমে ঢুকে আবৃত্তি দেখে ঐক্য বালিশে উল্টো হয়ে শুয়ে আছে, কোমর অবধি ব্ল্যাঙ্কেট টানা। শ্যামলা উদাম পিঠটা দেখে আবৃত্তি লজ্জায় নুয়ে যায়। পুরো পিঠ জুড়ে লালসে আঁচড়ের দাগ। স্বামীর পিঠের অবস্থা দেখে আবৃত্তির ভারী মায়া হলো। চোখের সামনে হাত তুলে নিজের নখগুলো দেখল, বিড়বিড় করে বলল, আজই এই রাক্ষসের নখগুলো কাটতে হবে। ধীর পায়ে হেঁটে আবৃত্তি ঐক্যর শিওরে বসল। ঐক্যর বদ্ধ নেত্রে ভারী শ্বাস ছাড়ল। শ্যামলা সুদর্শন মুখটায় নিদারুণ ক্লান্তির ছাটা। আবৃত্তি নরম হাতে কপাল ঢেকে যা ঐক্যর এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। ডাকল মোলায়েম স্বরে, ঐক্য, ঐক্য উঠুন। ঐক্য নড়চড়ে উঠে চোখ পিটপিট করে তাকালো। চোখের সামনে আবৃত্তির ঝাপসা সুন্দর মুখটা দৃশ্যমান হতেই ঐক্য মুচকি হাসল। আবৃত্তির কোমরটা আঁকড়ে আচমকা একটা হ্যাঁচকা টান মারল। ঘটনার আকস্মিকতায় আবৃত্তি টাল হারিয়ে ঐক্যর উন্মুক্ত বুকে আছড়ে পড়ে। ঝরঝর করে কেশরাশিতে ঢেকে যায় ওর পেলব কপল। ঐক্য ঘুম ঘুম নেশারু দৃষ্টিতে তাকিয়ে আবৃত্তির কপালের চুলগুলো সরিয়ে দেয়। ঘোর লাগা গলায় ফিসফিসিয়ে বলে, আজকের সকালটা তো সুন্দর। ঘুম ভেঙে প্রতিদিন এমন একটা পুতুল দেখতে পেলে আর কি লাগে। আবৃত্তি ঐক্যর প্রেমময় মুডে এক বালতি পানি ঢেলে দিয়ে হঠাৎ বলে ওঠে, উঠুন না, একটু বাজারে যেতে হবে। শশা ঐক্যর সব ঘোর ছুটে পালালো। ভুরু কুচকে শিওর হতে শুধু কি বললে? আবৃত্তি ওর বুক থেকে উঠে প্রচ্ছন্ন গলায় বলল, বলছি তাড়াতাড়ি উঠতে, বাজারে যেতে হবে আপনাকে। ঐক্য শটান হয়ে উঠে বসলো, হতভম্ব গলায় শোধালো, কিন্তু বাজারে কেন যাবে এত সকালে? এত সকাল কোথায়? প্রায় 8টা বেজে গিয়েছে। আর বাজারে মানুষ কেন যায় অবশ্যই বাজার করতে? ঐক্য চোখ বড় বড় করে নিজেকে ইশারা করে হতবাক গলায় বলল, আমি করব বাজার? আবৃত্তি ভুরু কুচকে থমথমে আওয়াজে বলল, কেন? কোথায় লেখা আছে আপনি বাজার করতে পারবেন না? এখন উঠুন তো, আজকেও ফজরের নামাজটা পড়েননি, এখন জলদি গোসল সেরে নাস্তা করে বাজার করে নিয়ে আসুন। আমি লিস্ট করে দিচ্ছি কি কি আনতে হবে। ঐক্য অসহায় গলায় বলে ওঠে, আবৃত্তি, সেলিম আর ড্রাইভার থাকতে আমাকে কেন বাজারে পাঠাচ্ছ? কারণ ওদের দিলে দেখে শুনে সব কিনতে পারবে না। শুনুন, একটা বড় দেখে ইলিশ নিয়ে আসবেন, ইলিশ পোলাও করব। ঐক্য তবু মিনমিন করে বলল, সেলিম গেলেই পারে, আমি কখনো বাজার করি? আবৃত্তি খেপে উঠে বলে, এই উঠুন তো, দামরা একটা বেটা, অথচ বাজার করতে পারে না। আজকে সব বাজার আপনাকে করতে হবে। এখন উঠুন, নাস্তা সেরে বাজারে যান। ঐক্যকে ঠেলে ঠুলে বাজারে পাঠিয়ে আবৃত্তি আবার দোতলায় ওঠে। কাঙ্ক্ষিত রুমটায় ঢুকে দেখে নিজের জন্য বরাদ্দ করা বিছানায় হাত পা ছড়িয়ে মহা সুখে ঘুমের দেশে তলিয়ে আছে আরশান ওয়াফা। আবৃত্তি জানালার পর্দাগুলো সরিয়ে দিল। সহসা সূর্যের তীব্র আলোকরশ্মি এসে ভিড় করল ওদের নিষ্পাপ ঘুমন্ত মুখগুলোতে। খানিকটা বিরক্ত ভঙ্গিতে নাকমুখ কুঁচকে দুজন অন্যদিকে ফিরে ফের নিদ্রায় তলিয়ে গেল। আবৃত্তি হেসে দুপাশে মাথা নাড়িয়ে ওয়াফার পাশে বসল।
মেয়েকে সোজা করে শুয়ে ডাকল, ওয়াফা আম্মু ওঠো, আজকে কে আসবে বলো তো। ওয়াফা চোখ ঢলে ঘুম জড়ানো গলায় আদর্শরে বলল, কে আসবে মাম্মাম? তোমার নানুমণি, বড় নান্নান, মেজো নান্নান সবাই আসবে। ওয়াফা সহসা উঠে বসলো। আবৃত্তি মুচকি হেসে মেয়ের ঘুম ঘুম ফোলা আদুরে মুখটায় চুমু এঁকে দিল। ওয়াফাকে ঘুম থেকে তুলতে তুলতে তুলনামূলক কষ্ট কম করতে হয়, তাই সবার আগে ওকে ঘুম থেকে তোলে আবৃত্তি। আরশানের বিছানায় তাকে আবৃত্তি হতাশ নিঃশ্বাস ছাড়ে। ওয়াফার রুমে আগে একটা বেড ছিল, এই বাড়িতে আসার পর ওকে আরশানের জন্য একটা নতুন বেড এখানে সেট করে দিয়েছে। এখন এই বিশাল বিছানায় তার ছেলে রাতভর কই মাছের মতো লাফঝাপ করে, রাতে শুয়ে যায় একরকম, সকালে সে পায় আরেক রকম। এখন এই কই মাছটাকে জাগাতে আবৃত্তির যুদ্ধে নামতে হবে। প্রায় 20 মিনিট যুদ্ধ শেষে অবশেষে আরশানকে জাগাতে সক্ষম হলো আবৃত্তি। তারপর দুজনের হাতে ব্রাশ ধরিয়ে দিয়ে দুটো টুলের ওপর দাঁড় করিয়ে ফ্রেশ হওয়া পর্যন্ত অপেক্ষা করে। ফ্রেশ হওয়া শেষে ওদের নাইট স্যুট চেঞ্জ করে ফ্রেশ জামা কাপড় পরিয়ে দেয়। আরশান বেডের ওপর বসে পা দোলাচ্ছে আর ভুরুকুচকে দেখছে তার মাম্মামকে, যে কিনা ভীষণ মনোযোগে ওয়াফার চুল বেঁধে দিচ্ছে। আবৃত্তি ওয়াফার চুলগুলো দুটো ঝুটি করে বো ক্লিপ পরিয়ে দিল। ওয়াফা চুপটি করে বসে আছে। মাম্মাম প্রতিদিন ওর চুলে সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করে দেয়। মেয়ের চুল বাঁধা শেষ হলে আবৃত্তি ওকে নিজের দিকে ফেরালো। মেয়ের পুতুলের মতো অবয়ব দেখে চোখ দুটোতে আবেগের জ্বর উঠল। মনে মনে কয়েকবার মাশাআল্লাহ পড়ে নেয়। আরশান পেটে থাকতে আবৃত্তি একটা মেয়ের আকাঙ্ক্ষা করত। ওর অনেক মেয়ে বাচ্চার শখ ছিল। মনে মনে কত জল্পনা কল্পনা করত, মেয়ে হলে সেজেগুজে পুতুল বানিয়ে রাখবে, এই করবে সেই করবে। ছেলে হতে ওর সেই শখটা অপূর্ণ রয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ অনাকাঙ্ক্ষিতভাবে এই পুতুলটা উপহার দিয়ে সেই শখটা পূরণ করে দিয়েছেন। আবৃত্তি বাচ্চা দুটোর সামনে নাস্তা বেড়ে দিয়ে নিজ প্লেট টেনে বসলো। জোবায়দা চৌধুরী পেটে মাংস লুচি তুলে দিয়ে বাচ্চাদের উদ্দেশ্যে বলল, তোমাদের পাপাকে বলে সে আইসক্রিম নিয়ে আসতে, তোমাদের মধ্যে যে পুরো প্লেট ফিনিশ করতে পারবে সে আইসক্রিম পাবে। দেখা গেল আবৃত্তির লোভনীয় অফারে দুজনে নিজেদের পুরো খাবারটা শেষ করলো। জোবায়দা চৌধুরী মুগ্ধ চোখে দেখলেন সবটা। এই মেয়ের সন্তান লালন পালনের দক্ষতা দেখে উনি আপ্লুত। ওদেরকে নাস্তা খেয়ে আবৃত্তি বাড়ির লনে খেলতে পাঠিয়ে দিল। সকালবেলা রোদটা স্বাস্থ্যের জন্য উপকারী, তাই তারপর চা নিয়ে আরাম করে শাশুড়ির পাশে বসল। জোবায়দা চৌধুরী মুচকি হেসে বললেন, এত কাজের ধকল যাচ্ছে তোমার ওপর মা, কত ক্লান্ত দেখাচ্ছে। এই কাজগুলো আমি ভালোবেসে করি আম্মু, তাই কোনো ক্লান্তি আমাকে ছুঁতে পারে না। জোবায়দা চৌধুরী মনে মনে বেশ প্রসন্ন হলেন। নিজের একমাত্র ছেলের জন্য সবসময় তিনি আবৃত্তির মতোই ঘর কোনো সংসারী গোছের মেয়ে চাইতেন, কিন্তু ছেলের যখন নিজের ভালোবাসার দাবি নিয়ে মাহিরাকে চাইল তখন তিনি মানা করতে পারেননি। মনের মধ্যে খসখস করলেও মেনে নিয়েছিলেন একমাত্র ছেলের পছন্দকে। কিন্তু বলে না, মায়ের মন আগাম বিপদ টের পেয়ে যায়। অবশেষে তাই হলো, ওই মাহিরা তার ছেলেকে পুরোপুরি ভেঙে গুড়িয়ে চলে গেল। আপনার ছেলের বাজার করার ট্যালেন্ট দেখবো আজ। জোবায়দা চৌধুরী হাসতে হাসতে বললেন, শুধু শুধু পাঠিয়েছ, দেখবে বাজার দেখে নাক সিটকে ফিরে আসবে। অক্ষর গাড়িটা এসে থামে মাছ মাংসের বাজারের সামনে। হঠাৎ বাজারের মুখে গাড়ি থেমে যেতে অক্ষ ভুরু কুচকে রাশভারী আওয়াজে শুধায়, হোয়াট হ্যাপেন্ড সাবের? এখানে গাড়ি থেমেছে কেন স্যার? গাড়ি আর ভেতরে যাবে না, এখান থেকে বাজারের ভেতর পায়ে হেঁটেই যেতে হবে আমাদের। অক্ষ বিরক্তিকর ভঙ্গিতে গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নেমে সামনে তাকাতেই বেচারার মাথাটা চক্কর কেটে ওঠে। সামনে যতটা দেখা যায় স্যাঁতস্যাঁতে কর্দমাক্ত রাস্তা, নাকে এসে বাড়ি খাচ্ছে মাছের উৎকট গন্ধ। অক্ষ তড়িঘড়ি করে পকেট থেকে টিস্যু বের করে নাকে চাপে। অক্ষর অবস্থা দেখে ড্রাইভার সাবের সচেতন গলায় বলল, স্যার আপনি পারবেন, না পারলে আপনি গাড়িতে বসুন, আমি বাজার করে আনছি। অক্ষ বাজারের ব্যাগটা সাবরের হাত থেকে বাজারের ব্যাগটা ছিনিয়ে নেয় এক প্রকার। গলা ঝেড়ে বলে, না পারার কি আছে? ড্যাডের এত বড় বিজনেস সামলাতে পারলে সামনেই বাজার করতে পারবো না? না স্যার, আমি তেমনটা বলতে চাইনি, কামন ফলো মি। কয়েক কদম বহু কষ্টে পার হয়ে ওকে একটা মাছের দোকানের সামনে থামলো। ফিটফাট সাহেব গোছের ওকে দেখে দোকানের চোখ চকচক করে ওঠে। তৎপর হয়ে উঠে দাঁড়িয়ে পান খেয়ে লালচে দাঁতগুলো বের করে হেসে বলে,
আহেন সাপ কি মাছ লাগবো সব দেখেন একেবারে তাজা লাফাইতেছে বলে পাশে থু করে পানির ফিক ফেললো। একটু নাক সিটকে বলে গম্ভীর মুখে, বড় দেখে ইলিশ মাপন। দোকানির কথা মতো বড় বড় দেখে ইলিশ মেশিনে রাখলো। নেন সাপ, এখানে 7 কেজি হয়েছে, আপনারে একেবারে সরস দেখে দিয়েছি। ইলিশ মাছ কিনে এবার সাহেবকে জিজ্ঞেস করে মাংসের দোকানগুলো কোন দিকে? এই তো স্যার আর একটু সামনে। অসহায় চোখে নিজের পায়ের দিকে চাইলো। কাদায় একেবারে ছাড়তে অবস্থা বুটগুলোর। ভাগ্যিস বুট পরে এসেছে, না হলে এই দুর্গন্ধযুক্ত কাদায় পা দুটো হাবুডুবু খেত। তবু আজ বউকে বাজার করে দেখিয়েই ছাড়বে। অতপর মাছ মাংস থেকে লিস্ট মোতাবেক সব দ্রব্যাদি কিনে বাসায় ফেরে। বাড়িতে তখন ও বাড়ি থেকে জাহানারা আর আবৃত্তির চাচা চলে এসেছেন। ওদের সালাম দিয়ে কুশলাদি বিনিময়ের পর বাজারের ব্যাগটা হাসি মুখে গিন্নির হাতে তুলে দিল। আবৃত্তি অক্ষর হাতে 1 গ্লাস তরমুজের শরবত তুলে দিয়ে সন্দেহজনক দৃষ্টিতে তাকে বলল, কি এনেছেন? আবার বাজারের আবর্জনা ব্যাগে ভরে নিয়ে আসেননি তো? অক্ষর হাসি মুখটা দপ করে নিভে গেল। মুখ লটকে বলল, তুমি খুলে দেখো না, আমাকে এত অপদার্থ মনে হয় তোমার? বাজারের ব্যাগটা ঢেলে তরতাজা ইলিশ আর ফ্রেশ মাংস দেখে আবৃত্তি খুশি হয়ে গেল। সাথে সবজি, ফলমূল, দই মিষ্টি আর বাচ্চাদের জন্য আইসক্রিমও আছে। আবৃত্তি বেশ প্রসন্ন হলো। ঐক্য শরবত খেয়ে বউয়ের মুখভঙ্গি পরখ করলো। কি বাজার ঠিকঠাক হয়নি? আবৃত্তি প্রসন্ন চিত্তে বলল, একদম সব ঠিকঠাক আছে। ঐক্য অহংকার ফুলে ফেপে উঠে বলেছিলাম ঐক্য চৌধুরীকে আন্ডার এস্টিমেট করতে যেও না, দেখলে তো এখন এই ঐক্য চৌধুরী চাইলে সবই পারে। আবৃত্তি গদগদ হয়ে বলল, এবার থেকে তাহলে বাজারটা আপনি করবেন? মুখিনা শরবতটুকু পেটে চালান করার আগেই গলায় আটকে গেল বেচারার। কাশতে কাশতে প্রকট নেত্রে রইল আবৃত্তির হাস্যোজ্জ্বল মুখটায়। কোথার থেকে কেউ কি গিয়ে উঠল, এ ক্যা হুয়া, কিউ হুয়া, ক্যাসে হুয়া। আসসালামু আলাইকুম। আর এক পর্ব আছে যেটা আগামীকাল আসবে। অবশ্যই আপনারা লাইক করবেন। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর সামনে যেহেতু ঈদ, তো একটু ব্যস্ত থাকতে পারি, ভিডিও দিতে অনিয়মিত হতে পারে। আপনারা তো জানেনই এই ঈদে ছেলেদের অনেক কাজ থাকে, সো একটু মানিয়ে নেবেন। আর ভুল বুঝবেন না, লাইক কমেন্ট সবাই করবেন। আসসালামু আলাইকুম।